হুম একটু ভাবুন তো, একটা কাটা মুন্ডু মাটিতে পড়ে আছে, মুন্ডুটা বীভৎসভাবে হাসছে, আর তারপর জাদু বলে নিজে থেকেই শূন্যে ভেসে গিয়ে আবার ঘাড়ের সাথে জুড়ে যাচ্ছে। বাপরে, গায়ে কাঁটা দেওয়ার মতো একটা দৃশ্য। একদম তাই। আর এটা একবার নয়, তিনবার ঘটল। চোখের সামনে এমন একটা দৃশ্য দেখলে মানুষের শিরদাঁড়া দিয়ে যে কি শীতল স্রোত বয়ে যেতে পারে তা একবার কল্পনা করা যায়। আজকের এই গভীর আলোচনায় ঠিক এমনই একটা হাড়হীন করা অলৌকিক আর চরম বিপদের অদ্ভুত মিশ্রণের গভীরে প্রবেশ করা হবে। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো গল্পের শুরুটা কিন্তু এত ভয়ঙ্কর নয়। ঠিক বলেছেন। একদিকে রয়েছে গরম জিলেবি আর পাসিং শো সিগারেটের ধোঁয়ায় মোড়া কলকাতার এক অতি সাধারণ আরামদায়ক সন্ধ্যা, মানে একটা নিরাপদ ড্রয়িং রুমের আড্ডা। আর সেই আড্ডা থেকেই গল্প সোজা গিয়ে পড়ছে এক গহীন জঙ্গলে, যেখানে ওত পেতে আছে এক রক্তলোলুপ কাপালিক। একেবারে বিপরীত দুটো জগৎ। একদিকে শহরের চেনা ব্যস্ততা, আর অন্যদিকে তালদিমারির জঙ্গলে সেই জমাট বাঁধা অন্ধকার। ওই অন্ধকার শুধু যে ভৌগোলিক তা নয়, সেটা মানুষের মনের আদিমতন ভয়েরও একটা প্রতীক। ঠিক যেখানে সভ্যতার আলো পৌঁছায় না। হ্যাঁ, আর প্রকৃতির নিজস্ব নিয়মগুলো যেন পুরোপুরি উল্টে যায়। আজকের এই বিশেষ বিশ্লেষণের উৎস হল প্রখ্যাত তারানাথ তান্ত্রিক এবং তালদেমারির রক্তলোলুপ কাপালিক নামক একটি শিহরণ জাগানো গল্প। আমাদের লক্ষ্য হলো শুধুই ভয়ের কাহিনীটা শোনা নয়, বরং এর পড়তে পড়তে লুকিয়ে থাকা লোভ, অশুভ শক্তির আস্ফালন, আর তার বিপরীতে সাধারণ মানুষের চরম আত্মত্যাগের যে মনস্তত্ত্ব কাজ করে সেটাকে নির্ভর করা। একদম এর ভেতরে লেয়ারগুলো বোঝাটা খুব জরুরি। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বিশ্লেষণ করা যায়। এই গল্পটি আপাত দৃষ্টিতে ভূতের গল্প মনে হলেও এটি আসলে নিখুঁত একটা সাইকোলজিক্যাল থ্রিলারের মতো কাজ করে। সাইকোলজিক্যাল দিকটা এখানে মারাত্মক, তাই না? শুরুতেই দেখা যায় কিশোরী আর গল্পের বর্ণনাকারী অফিসে শেষে মুখুজ্জাদের দোকান থেকে গরম জিলেপি নিয়ে তারানাথের বাড়িতে আড্ডা দিতে যায়। বেশ একটা নস্টালজিক, রিল্যাক্সড পরিবেশ। কিন্তু তারানাথ যখন তার পুরনো দিনের গল্প শুরু করেন, তখন দৃশ্যপট এক লহমায় সম্পূর্ণ বদলে যায়। গল্পের এই ট্রানজিশনটা খুব চমৎকারভাবে সাজানো। শহরের এই নিরাপদ আড্ডাখানা থেকে হঠাৎ করে যাত্রা শুরু হয় তালদিমারির এক অজানা অচেনা জঙ্গলে। মানে তখন তারানাথ তো পুরোপুরি সংসারী হননি, তাই তো? ঠিক, তিনি তখন তন্ত্র সাধনা আর সাধু সঙ্গের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। আর সেই ঘোরাঘুরির মধ্যেই তিনি এমন এক বিপদে গিয়ে পড়েন যা মানুষের স্নায়ুর চরম পরীক্ষা নেয়। তারানাথ বনের ধারে একটা পাহাড়ি ঝর্ণায় জল খেতে যান, আর সেখানে একটা পিচ্ছিল পাথরে পা পিছলা সোজা মুখ থুবড়ে পড়তে গিয়েও জাদুকরীভাবে বেঁচে যান। আর কে বাঁচায় তাকে? সেই পদ্মরাজ কাপালিক। একদম, রক্তাম্বু পরা জটাধারী এক অদ্ভুত তান্ত্রিক। তান্ত্রিক সোজা বলে দেয় সে বিনা কারণে কিছু করে না, সে তারানাথকে বাঁচিয়েছে কারণ সে তাকে নিজের চেলা বা শিষ্য বানাতে চায়। খুব অদ্ভুত একটা প্রস্তাব। আমার এখানে একটা আধুনিক উপমা মাথায় আসছে। পদ্মরাজ তান্ত্রিকের কথায় ভুলে তারানাথের তার সাথে ওই জঙ্গলের গভীরে চলে যাওয়াটা অনেকটা আধুনিক যুগের কোনো একটা আকর্ষণীয় ক্লিকবেইট লিঙ্কে ক্লিক করার মতো। ও দারুণ একটা তুলনা, ক্লিকবেইট। হ্যাঁ, মানে মন বারবার বলছিল যে কিছু একটা গন্ডগোল আছে, বিনা কারণে কেউ কাউকে নিজের শিষ্য বানায়। কিন্তু ওই লিঙ্কের পেছনের অজানা রহস্যটা জানার অদম্য কৌতূহলে তিনি ফাঁদে পা দিলেন। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো কাপালিক কিভাবে শুরু থেকেই একটা নিখুঁত মনস্তাত্ত্বিক খেলা খেলেছিল। সে কিন্তু জোর করে বা শারীরিক শক্তি প্রয়োগ করে তারানাথকে ধরে নিয়ে যায়নি। না, সে বরং একটা উপকারের ভান করেছিল। ঠিক, সে প্রথমে তারানাথের জীবন বাঁচিয়ে একটা কৃতজ্ঞতা বোধ বা লাইফ ডেট তৈরি করে ফেলে। মনস্তাত্ত্বিকভাবে যখন কেউ কারো জীবন বাঁচায়, তখন স্বাভাবিকভাবে সেই রক্ষাকারীর প্রতি একটা চরম দায়বদ্ধতা তৈরি হয়। মানে একটা মনস্তাত্ত্বিক ঋণ। একদম, মানুষের মস্তিষ্ক তখন বিপদের সংকেতগুলোকে অগ্রাহ্য করতে শুরু করে। পদ্মরাজ ঠিক এই মনস্তাত্ত্বিক দুর্বলতার জায়গাতেই প্রথম আঘাতটা করেছিল। আর শুধু তাই নয়, নিজের ডেরায় নিয়ে গিয়ে সে যা করলো সেটা আরও অদ্ভুত। সে অপশক্তির হাত থেকে বাঁচানোর নাম করে একটা কমণ্ডলু থেকে মন্ত্রপুত জল তারানাথের গায়ে ছিটিয়ে দেয়। তারপর একটা অদ্ভুত দুর্গন্ধযুক্ত তরল তাকে খেতে বাধ্য করে। এই জায়গাটাতেই আপনার ওই ক্লিকবেট এবং ভাইরাসের উপমাটা একদম খাপে খাপে বসে যায়। তাই নাকি? কিভাবে?
ওই দুর্গন্ধযুক্ত নর্দমার জলের মতো তরলটাই ছিল আসলে পেলোড বা ভাইরাস। সেটা খাওয়ার পরেই তারানাথের মাথা ঘুরতে শুরু করে আর তিনি গভীর ঘুমে তলিয়ে যান। এটা নিছক কোনো আতিথেয়তা ছিল না। মানে পুরোটাই একটা ট্র্যাপ। হ্যাঁ, এটা ছিল তারানাথের চেতনাকে রাসায়নিক এবং জাদুকরীভাবে দুর্বল করে তাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে আনার একটা সুপরিকল্পিত ছক। আর এখানে একটা জিনিস পরিষ্কার করা দরকার, কাপালিক বলতে আসলে কি বোঝায়। এরা তো সাধারণ জাদুকর নয়, তাই না? একেবারেই না। তন্ত্র সাধনার বাম মার্গ বা চরমপন্থী ধারার সাধকেরা, যারা মানুষের মাথার খুলি বা কপাল ব্যবহার করে আচার অনুষ্ঠান করে। এরা সমাজের সমস্ত নিয়ম কানুন, শুদ্ধ শুদ্ধের ধারণাকে ভেঙে চুরমার করে দেয় অসীম ক্ষমতা লাভের আশায়। এবং সেই ক্ষমতার ভয়ঙ্কর রূপটা দেখা যায় যখন সন্ধে নামে। তারানাথের ঘুম ভাঙে আর তিনি দেখেন এক ভয়ঙ্কর আত্মের প্রস্তুতি চলছে। হ্যাঁ, বনমর্গের বলি দেওয়া। ঠিক, বনমর্গের মাথা এক কোপে ধর থেকে আলাদা করে দেয়, রক্ত গড়িয়ে পড়া, সব মিলিয়ে এক বীভৎস দৃশ্য। রাতে যখন যজ্ঞ শুরু হয় তখন পদ্মরাজ কাপালিক মরার খুলিতে মদ ঢেলে পান করছে, আর দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন। পুরো পরিবেশটাই একটা চরম অশুদ্ধ শক্তির উপস্থিতি জানান দিচ্ছে। আর তারপর শুরু হয় সেই হাড়হিম করা মন্ত্র, ওম নমো পিশাচে। এই মন্ত্র পড়ার পর কালো ধোয়ার কুণ্ডলী থেকে পিশাচের আবির্ভাব ঘটে, আর আশেপাশের প্রকৃতির যে স্বাভাবিক ছন্দ, মানে পাখির ডাক, বাতাসের শব্দ, সব যেন নিমেষে স্তব্ধ হয়ে যায়। প্রকৃতির এই স্তব্ধতাটা ভীষণ সিম্বলিক। অশুভ শক্তির কাজই হলো প্রকৃতির স্বাভাবিক নিয়মকে ব্যাহত করা। একটা অস্বস্তিকর নীরবতা। যখন চরম ধ্বংসাত্মক শক্তির উত্থান ঘটে তখন প্রকৃতিও যেন ভয়ে শিউরে ওঠে, প্রাণ শক্তি স্থবির হয়ে যায়। পদ্মরাজ আক্ষরিক অর্থেই নরকের এক বিভীষিকাকে মর্তে নামিয়ে এনেছিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তাহলে এর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? আমার এখানেই একটা বড়সড় প্রশ্ন আছে, মানে একটু লজিক্যালি ভাবা যায়। বলুন। পদ্মরাজ এত বড় মাপের একজন কাপালিক, সে পিশাচ নামাতে পারে, প্রকৃতির নিয়মকে উল্টে দিতে পারে, এত তার ক্ষমতা। সেই লোকটা কেন কুলগাছি গ্রামের এক সাধারণ জমিদার অন্নদারাইকে টার্গেট করলো? হ্যাঁ, বিষয়টা একটু অদ্ভুত শোনায় বটে। তাই তো, তাও কিনা মাত্র 8 ঘড়া স্বর্ণ মুদ্রার জন্য। যে লোক প্রেতাত্মা নিয়ন্ত্রণ করে তার কাছে পার্থিব সোনার মোহ এত প্রবল কেন? আর এই প্রশ্নটাই গল্পের একদম কেন্দ্রে আঘাত করে। আসলে কালো জাদুর সাধকরা যতই ক্ষমতাবান হোক না কেন, তাদের এই পার্থিব মোহ বা অন্ধ লোভই হলো তাদের সবচেয়ে বড় দুর্বলতা। আচ্ছা, মানে মোহটাই তাদের পতন ডেকে আনে? একদম। আধ্যাত্মিক সাধনার উচ্চ স্তরে তারা পৌঁছাতে পারে না এই অন্ধকারের কারণে। তারা ক্ষমতা পায় ঠিকই, কিন্তু সেই ক্ষমতা ব্যবহারের উদ্দেশ্য থাকে ভীষণ ছোট আর স্বার্থপর। মজার ব্যাপার হলো, এই পদ্মরাজ 2 বছর আগেও একবার অন্নদাবাবুকে ঠকিয়ে ওই স্বর্ণমুদ্রা হাতানোর চেষ্টা করেছিল। আচ্ছা, 2 বছর আগেও? হ্যাঁ, কিন্তু তখন তার আসল রূপ ধরা পড়ে আর জমিদারের সাধারণ লেঠেলরা তাকে তাড়া করে গ্রাম ছাড়া করে। একটু জানা, একজন কাপালিক যে কিনা পিশাচ ডাকতে পারে, সে সাধারণ লেঠেলদের লাঠির ঘায়ে ভয় পেয়ে পালিয়ে গেল। এটা তো একটা বিরাট প্লট হোল মনে হচ্ছে। প্রথম দেখায় সেরকমই মনে হয়। মানে যে এত শক্তিশালী, সে কেন সে সময় জাদুর প্রয়োগ করলো না? আপাত দৃষ্টিতে প্লট হোল মনে হলেও ডার্ক ম্যাজিক বা কালো জাদুর মেকানিজমটা বুঝলে বিষয়টা পরিষ্কার হবে। কালো জাদু কোনো সুপার পাওয়ার নয় যে চাইলেই যখন তখন ব্যবহার করা যায়। ও আচ্ছা, এর জন্য নির্দিষ্ট নিয়ম আছে তাহলে? ঠিক, এর জন্য নির্দিষ্ট আচার, নির্দিষ্ট সময় আর নিখুঁত প্রস্তুতির প্রয়োজন হয়। দিনের আলোতে, বিলা প্রস্তুতিতে, মানুষের সম্মিলিত শক্তির সামনে একজন কাপালিক কিন্তু নেহায়েত একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নয়। মানে তার জাদুকরী শক্তি তখন কাজ করে না? একদম। 2 বছর আগে সে অপ্রস্তুত অবস্থায় ধরা পড়েছিল, তাই এবার সে কোনো ঝুঁকি নেয়নি। অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করেছে, আর এবার সে পিশাচ নামিয়ে পুরো কুলগাছি গ্রাম ধ্বংস করার ছক বসেছে। বাপরে, কি ভয়ঙ্কর পরিকল্পনা! হ্যাঁ, আর সে সরাসরি আক্রমণ না করে তারানাথকে চর বানিয়ে জমিদারের বিশ্বাস অর্জন করে ভেতর থেকে আঘাত করতে চেয়েছিল। এটা প্রমাণ করে যে অশুভ শক্তি সরাসরি আঘাত করার আগে সবসময় মানুষের বিশ্বাস আর দুর্বলতার সুযোগ খোঁজে। আর তারানাথকে সে খুব সহজ একটা চর বা গিনিপিগ ভেবেছিল, কিন্তু তারানাথ তো সাধারণ কেউ নন। একেবারেই না।
তিনি কাপালিকের আসল উদ্দেশ্য বুঝতে পেরে নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে সোজা চলে যান কুলগাছি গ্রামে। সেখানে গিয়ে জমিদার অন্নদারায়, যিনি ওই গ্রামের মোড়ল, তাকে সব খুলে বলেন। কিন্তু বিপদ তো ততক্ষণে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। গ্রামে তখন পিশাচের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এক গ্রামবাসী এসে খবর দেয় যে তার ছোট বাছুরের মাথাটা কে যেন অবলীলা ছিঁড়ে ফেলেছে। আর একজন শ্মশানের পাশ দিয়ে আসার সময় দেখেছে তেঁতুল গাছে এক জোড়া জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। পুরো গ্রাম জুড়ে তখন এক জমাট বাঁধা আতঙ্ক। পিশাচ তার শিকার চিনে নিয়েছে। সে শুধু চূড়ান্ত আঘাত হানার জন্য অমাবস্যার রাতের অপেক্ষায় আছে। আর এই অদৃশ্য আতঙ্কের সাথে লড়াই করাটা সাধারণ গ্রামবাসীদের পক্ষে অসম্ভব ছিল। এখানে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে যখন গ্রামের দারোয়ান জানায় যে সকালে এক অদ্ভুত পাগল লোক এসেছিল। হ্যাঁ, সেই অমর জীবন। ঠিক, লোকটার নাম অমর জীবন। সে নাকি পাগলের প্রলাপে একটা ছড়া কেটে গেছে। ছড়াটা হলো, খড়গ হাতে পুজিনু জগতে, রাঙিনু তারে করিনু প্রহার। এই জায়গাটা আমার কাছে একদম ভিডিও গেম বা এসকেপ রুমের মতো লেগেছে। এসকেপ রুম আবার একটা দারুণ উপমা। মানে যেখানে দেওয়ালে বা কোনো পুরনো কাগজে একটা হিডেন ক্লু বা গুপ্ত সংকেত দেওয়া থাকে, আর সেটা সমাধান করতে পারলেই বাঁচার রাস্তা বা পরবর্তী দরজাটা খুলে যায়। যদি আমরা বিষয়টাকে একটু বড় প্রেক্ষাপটে দেখি, এই গুপ্ত সংকেতের বিষয়টা আর তারানাথের উপস্থিত বুদ্ধি দুটোই এখানে অসাধারণভাবে ফুটে ওঠে। মনে আছে, জঙ্গলের ওই কুটিরে কাপালিক অপশক্তি দূর করার নাম করে তারানাথের গায়ে কমণ্ডলু থেকে একটা মন্ত্রপুত জল ছিটিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, যে মন্ত্রপুত জল দিয়ে কাপালিক নিজের ডেরাকে অপশক্তির হাত থেকে সুরক্ষিত করেছিল। একদম। তারানাথ পালানোর সময় সেই জলের পাত্রটা চুরি করে নিয়ে এসেছিলেন, আর সেই একই জল দিয়ে তিনি কুলগাছি গ্রামের কালী মন্দিরের চারপাশ ঘিরে একটা সুরক্ষা বলয় তৈরি করেন, যাতে গ্রামবাসীরা পিশাচের হাত থেকে বাঁচতে পারে। বাহ, কি বুদ্ধি! আপনার ওই ভাইরাসের উপমাটা যদি এখানে টানি, তাহলে বলা যায় তারানাথ হ্যাকারের তৈরি করা ম্যালওয়্যার বা কোডটাকেই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে একটা মজবুত ফায়ারওয়াল তৈরি করে ফেলেছিলেন। ফাটাফাটি! হ্যাকারের কোড দিয়ে ফায়ারওয়াল? শত্রুর নিজের তৈরি করা অস্ত্র বা কৌশল দিয়েই শত্রুকে আটকানোর এই পদ্ধতিটা একটা ব্রিলিয়ান্ট মাস্টার স্ট্রোক। দারুণ বলেছেন। কিন্তু এই ফায়ারওয়াল বা সুরক্ষা বলয় তো চিরস্থায়ী সমাধান ছিল না। অমাবস্যার রাত ঘনিয়ে আসে, আর সেই রাতের ক্লাইম্যাক্সের বর্ণনা শুনলে সত্যি গায়ে কাটা দেয়। চরম একটা উৎকণ্ঠার মুহূর্ত। মন্দিরে আরতি শুরু হতে যাবে, চারদিকে একটা থমথমে পরিবেশ। ঠিক সেই মুহূর্তে এক বিকট দমকা হাওয়ায় প্রদীপ নিয়ে যায়। চারদিক ঘুটঘুটে অন্ধকার। একটা প্রকাণ্ড বটগাছ কোনো প্রতিরোধ ছাড়াই তাসের ঘরের মতো মর্মর করে দিল। মানে ধ্বংসলীলা শুরু হয়ে যায়। হ্যাঁ, আর সেই জমাট অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসে স্বয়ং পদ্মরাজ কাপালিক আর তার সেই লেলিয়ে দেওয়া পিশাচ। কাপালিক দম্ভ করে বলে যে সে আজ সব শেষ করে দেবে। তারানাথকে সে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করতে আসে। মন্দিরের ওই ফায়ারওয়াল তখন চরম হুমকির মুখে। আর তখনই অন্নদাবাবু মানে মোড়ল মশাই মায়ের বেদির উপর থেকে পবিত্র খড়গ হাতে নিয়ে কাপালিকের উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি এক কোপে কাপালিকের মুন্ডু কেটেও ফেলেন। কিন্তু এখানে এসে একটা বিশাল ধাক্কা খেতে হয়। সেই যে মাথাটা আবার জুড়ে যায়। হ্যাঁ, মাথাটা মাটিতে পড়ে হাসতে হাসতে জাদু বলে আবার ধরের সাথে 3-3 জুড়ে যায়। আমার প্রশ্ন হলো, কেন এমনটা হলো? মন্দিরের খড়গ তো এমনিতেই পবিত্র, সেটা দিয়ে আঘাত করার পরও কেন তা কাপালিকের উপর কাজ করছিল না? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আর এখানেই কালো জাদু আর শুভ শক্তির মেকানিজম বা কার্যকারিতার পার্থক্যটা বুঝতে হবে। আচ্ছা, মানে শুধু পবিত্র অস্ত্র হলেই হবে না? না, শুধু একটা লোহার অস্ত্র তা সে যতই পবিত্র স্থানে রাখা হোক না কেন, চূড়ান্ত অশুভ জাদুকে কাটতে পারে না। অন্ধকারের ওই জাদুটা হলো একটা ক্লোজড লুপ বা বদ্ধ চক্র, যা তীব্র স্বার্থপরতা আর নেতিবাচক ইচ্ছে দিয়ে তৈরি। বুঝতে পারছি। সেই লুপটাকে ভাঙতে গেলে এমন একটা ফোর্স বা শক্তির দরকার যা সম্পূর্ণ নিঃস্বার্থ। আর এখানেই সেই পাগল অমর জীবনের বলে যাওয়া শ্লোকের আসল অর্থটা পরিষ্কার হয়। শ্লোকটার একটা লাইন ছিল, রাঙিনু তারে, অর্থাৎ খড়গটিকে আগে রাঙিয়ে তুলতে হবে। রাঙানো মানে রক্ত দিয়ে,
সাধারণত তো বলি দেওয়ার গল্পে তেমনটাই শোনা যায়। না, ব্যাপারটা আরো অনেক গভীর আর মনস্তাত্ত্বিক। রক্ত হলো হিংসার প্রতীক। হিংসা দিয়ে হিংসাকে পুরোপুরি বিনাশ করা যায় না। যখন কেউ বুঝতে পারছিল না কি করতে হবে, তখন মোড়ল গিন্নি এক অভূতপূর্ব কাজ করলেন। তিনি নিজের সিঁথির সিন্দুর সেই খড়গের ফলায় লেপে দিলেন। বাপরে, এটা কিন্তু সেকালের প্রেক্ষাপটে বা যে কোনো সময়ের নিরিখে ভাবলে শিউরে ওঠার মতো একটা ব্যাপার। একেবারে সিঁদুর হলো সতীত্ব, মঙ্গল এবং জীবনের প্রতীক। একজন সধবা নারীর কাছে নিজের সিঁদুর মুছে ফেলা মানে হলো চরম অমঙ্গল, বৈধব্যের ঝুঁকি হাসি মুখে বরণ করে নেওয়া। হ্যাঁ, তার মানে তিনি জেনে শুনেই এই ঝুঁকিটা নিয়েছিলেন। একদম। মোড়ল গিন্নি জানতেন যে এই কাজ করলে তার স্বামীর প্রাণ সংশয় হতে পারে, কিন্তু তিনি পুরো গ্রামের মানুষের কথা ভেবে একটা বৃহত্তর স্বার্থের জন্য নিজের এই ব্যক্তিগত অমঙ্গলকে মেনে নিলেন। অর্থাৎ এই নিঃস্বার্থ আত্মত্যাগটাই আসলে সেই সিস্টেম ওভাররাইড হিসেবে কাজ করলো। ঠিক তাই। পিশাচের জাদু ছিল সম্পূর্ণ স্বার্থান্বেষী, ধ্বংসাত্মক আর অন্ধকার। তার বিপরীতে মোড়ল গিন্নির এই নিঃস্বার্থ আত্মত্যাগ, বৃহত্তর স্বার্থে নিজের সবকিছু ত্যাগ করার এই যে শুদ্ধ মানসিকতা, এটাই হলো চরম শুভ শক্তি। কি সুন্দর একটা ব্যাখ্যা। খড়গে লেপে দেওয়া সিঁদুরটা শুধু কোনো লাল রঙের গুঁড়ো ছিল না, ওটা ছিল নিঃস্বার্থ ভালোবাসার ফিজিক্যাল ম্যানিফেস্টেশন বা বাস্তব রূপ। যখন মোড়ল মশাই সেই সিঁদুর মাখা খড়গ দিয়ে কাপালিককে আঘাত করলেন, তখন আর সেই জাদু কাজ করল না। কারণ অন্ধকারের স্বার্থপর জাদুকে চিরতরে ধ্বংস করতে পারে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার শক্তি। ঠিক তাই, ওই ডার্ক লুকটা ভেঙে যায়। কি অসাধারণ এবং পাওয়ারফুল একটা ক্লাইম্যাক্স। মোড়ল মশাই এক কোপে কাপালিকের মাথা নামিয়ে দিলেন, আর এবার মুন্ডুটা আর জোড়ল। পিশাচের সমস্ত দম্ভ চুরমার হয়ে গেল এবং অশুভ শক্তির পতন ঘটল। যদিও এর প্রভাবে মোড়ল মশাই সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু দেবীর আশীর্বাদে আর মোড়ল গিন্নির সেই ত্যাগের ফলে পরের দিন তার জ্ঞান ফেরে। এই পুরো ঘটনাটি আমাদের একটা খুব পরিষ্কার বার্তা দেয়। ক্ষমতা বা জাদু আসল কথা নয়, আসল কথা হলো সেই ক্ষমতার পেছনের উদ্দেশ্য। একদম। এই ঘটনাটি প্রমাণ করে যে অশুভ শক্তি বা নেতিবাচকতা যতই শক্তিশালী, যতই মায়াবী হোক না কেন, মানুষের ঐক্য, বুদ্ধিমত্তা এবং নিঃস্বার্থ আত্মত্যাগের কাছে তা শেষ পর্যন্ত হার মানতে বাধ্য। তন্ত্রমন্ত্রের মোড়কে এটা আসলে মানুষের মনের ভেতরের আলো আর অন্ধকারের চিরন্তন লড়াইয়ের গল্প। আর এই শিক্ষাটা শুধু গল্পের পাতায় বা ওই তালদিমারির জঙ্গলেই আটকে নেই, আমাদের প্রতিদিনের জীবনেও এটা সমানভাবে প্রাসঙ্গিক। তাই তো দৈনন্দিন জীবনেও তো আমাদের চারপাশের নানা রূপে কাপালিক বা নেতিবাচক প্রভাবগুলো ঘুরে বেড়ায়। তারা হয়তো পিশাচ ডাকে না, কিন্তু তারা টক্সিক পরিবেশ তৈরি করে, আমাদের সাময়িক আবেগের সুযোগ নিতে চায়। হ্যাঁ, ম্যানিপুলেট করতে চায়। ওই যে শুরুতে বলছিলাম, ক্লিকবেটের মতো ফাঁদ পাতে। কিন্তু যদি আমরা অন্ধ মোহ বা কৌতূহলের বশে ফাঁদে পা না দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি আর নিজেদের ক্ষুদ্র স্বার্থের বাইরে গিয়ে বৃহত্তর মঙ্গলের কথা ভাবতে পারি, তাহলে যে কোনো সংকট পার হওয়া সম্ভব। ঠিক বলেছেন। আমাদের ভেতরকার সচেতনতা, উপস্থিত বুদ্ধি এবং অপরের জন্য কিছু করার সদিচ্ছাই হলো আমাদের আসল রক্ষা কবচ বা ফায়ারওয়াল। এই গভীর আলোচনা থেকে সত্যি আজকে আমরা অনেকগুলো নতুন দিক আবিষ্কার করলাম। কিন্তু আজ বিদায় নেওয়ার আগে এমন একটা বিষয় সবার ভাবনার জন্য ছেড়ে দিতে চাই, জানি আমরা এতক্ষণ বিস্তারিত কথা বলি। কোন বিষয়টা? একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যায় সেই তালদিমারির জঙ্গলে, যেখানে এই গল্পের একদম শুরু। পাহাড়ি ঝর্ণার পাশে সেই পিচ্ছিল পাথরে তারানাথের পা পিছলে যাওয়াটা কি সত্যিই নেহাত একটা দুর্ঘটনা ছিল? ওহ, এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট। কাপালিক তো আগেই বলেছিল সে বিনা কারণে কিছু করে না। ঠিক। তাহলে কি এমন হতে পারে যে পদ্মরাজ কাপালিক নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারানাথকে নিজের ডেরায় নিয়ে যাওয়ার ফাঁদ হিসাবে কোনো মায়ার সাহায্যে সেই দুর্ঘটনা সৃষ্টি করেছিল? বাপরে! মানে হয়তো পুরো বিষয়টাই শুরু থেকে একটা সাজানো ছক ছিল। যদি তাই হয়, তাহলে গল্পটার শুরু থেকে শেষ পর্যন্ত কাপালিকের নিয়ন্ত্রণ কতটা ভয়াবহ ছিল সেটা ভাবলেই অবাক হতে হয়। সেটাই, দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত ফাঁদ, এটা সবার ভাবনার জন্যই আজ ছেড়ে দেওয়া হলো। ভাবতে থাকুন। আজ এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো রহস্য, নতুন কোনো জ্ঞান আর অজানা গল্পের গভীরে ডুব দেওয়া হবে এই আলোচনায়।